ওকে। তো নমস্কার বন্ধুরা। আজকে আমাদের অ্যাভারেজের যে সেকেন্ড পার্টটা সেটা আমরা শুরু করতে চলেছি। অ্যাভারেজ যে ক্লাসটা আমরা করছিলাম আগের দিন, তার কিছু প্রবলেমস আমাদের বাকি ছিল, তো সেগুলো আমরা আজকে এখানে কন্টিনিউ করব এবং সেগুলোকে আমরা কমপ্লিট করব আজকে। ঠিক আছে? তো প্রথমে একটা ছোট এখানে আমি একটা ইনফরমেশন তোমাদের সঙ্গে আগে শেয়ার করি, যেটা আমি আগের ক্লাসেও বলেছিলাম। সেটা হচ্ছে গিয়ে এখানে একটা সেপারেট স্ক্রিনে দেখানোটা বেটার হবে। স্ক্রিন নেব এখান থেকে, একটা ব্ল্যাক স্ক্রিন নিচ্ছি এখান থেকে। ওকে। তো আমি আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে আমি একটা পেড ব্যাচ শুরু করার আমি প্ল্যান করেছি। এটা পার্সোনালাইজড ব্যাচ যদি বলতে চাই। তো এটা মানে পার্সোনালাইজড ব্যাচ আমি এখান থেকে স্টার্ট করছি, এখান থেকে পার্সোনালাইজড ব্যাচ। তো এতে আমরা কি করব? ফার্স্ট অফ অল আমরা এখানে গুগল মিটে ক্লাস করব, রাইট? আমরা এখানে গুগল মিটে আমরা অনলাইন ক্লাস করব। অনলাইন ক্লাস করব একদম। ঠিক আছে? তো এইখানে তোমাদের সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করব, স্ক্রিন শেয়ার করব এবং সেখান থেকে যেমন আমরা এখানে ক্লাস করছি ইউটিউবে সেরকমই ক্লাস করব। আচ্ছা, তার সাথে যেটা করব সেটা হচ্ছে আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। একদম বেসিক টু অ্যাডভান্স যে থাকে সেই লেভেল আমরা ফলো করে করে এগোবো। এবং চ্যাপ্টার ওয়াইজ হোল সিলেবাসটা আমরা আগে কনসেপ্ট করবো। চ্যাপ্টার ওয়াইজ হোল সিলেবাসটা আমরা কমপ্লিট করব এবং ডিটেলসে সমস্ত বেসিক কনসেপ্টস গুলোকে আমরা স্টাডি করব এবং সেগুলোকে বুঝবো। অ্যাপ্রোচ গুলো শিখবো কি করে আমরা সেগুলো করতে পারি। তার সঙ্গে থাকছে ক্যালকুলেশন টেকনিক্স। ওকে। আমরা ক্যালকুলেশন টেকনিক্স যেগুলো হয় আমাদের, যেগুলো ব্যাংক এক্সামস এর জন্য বা আমাদের যে কম্পিটিটিভ এক্সামস, যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায় ক্যালকুলেশন টেকনিক্স। তো সেগুলো সম্বন্ধে আমরা শিখবো। ক্যালকুলেশন টেকনিক্স আমাদের কি আছে না আছে সেগুলো সব শিখবো। আচ্ছা, তাছাড়াও হবে আমাদের ডাউটস ডিসকাশন। আমাদের ডাউটস ডিসকাশন থাকছে। কারণ অনেক ক্ষেত্রেই হয় এখানে তোমরা ক্লাস হয়তো ভিডিওস দেখছো, কিছু প্রবলেম অ্যারাইজ করছে কিন্তু তোমরা ফ্রিলি ইন্টারঅ্যাক্ট করতে পারছো না। আমি টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে রেখেছি, বাট তোমরা হয়তো ফ্রিলি ইন্টারঅ্যাক্ট করতে পারছো না। লাইভ ক্লাসে কি হয়, কোনো প্রবলেম হয়তো বুঝতে গিয়ে দেখলে হ্যাঁ এই জায়গাটা প্রবলেম হচ্ছে, তুমি ইমিডিয়েট আমাকে বললে যে হ্যাঁ যে দাদা এই জায়গাটায় আমার অসুবিধা হচ্ছে, এটা আরেকবার রিপিট করতে। সঙ্গে সঙ্গে সেটাকে ক্লিয়ার আপ করে দেওয়া যায় এবং ডাউটস গুলো ওখান থেকে অনেক ইজিলি সলভ হতে পারে। আর বেটার অ্যাটেনশন, বেটার ইন্টারাকশন, এটার জন্য একটা সুবিধা হয় অনেক ক্ষেত্রে। একটু খুলে কথা বলা যায়, খুলে ইন্টারাকশন করা যায়। তো এটা একটা আমি লাইভ ব্যাচ তোমাদের জন্য আমি অর্গানাইজ করার চিন্তা ভাবনায় আছি। এবং উইকলি আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে আমরা দুটো করে ক্লাস আমরা এখানে রাখবো। উইকলি টু ক্লাসেস। উইকলি টু ক্লাসেস অ্যান্ড আই উইল ট্রাই যে 2 আওয়ার্স এর অবধি আমরা যেন ক্লাসটাকে এক্সটেন্ড করতে পারি। 2 ঘন্টা করে আমরা যেন ক্লাস এক্সটেন্ড করতে পারি। 2 ঘন্টা না হলে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা, 1.5 আওয়ার্স, অ্যাটলিস্ট 1.5 ঘন্টা অবশ্যই হবে। ঠিক আছে? যাতে করে আমরা ম্যাক্স টু ম্যাক্স আউটকাম সেখান থেকে আমরা বার করতে পারি। হয়তো মোস্ট অফ দ্য টাইম আমরা হয়তো উইকেন্ডস এর দিকেই হয়তো অ্যারেঞ্জ করতে পারবো। উইকেন্ডস এর দিকে চান্সেস বেশি, উইকেন্ডস এর দিকে চান্সেস হাই। বাট এমন নয় যে উইকডেজে হবে না, উইকডেজেও কিন্তু ক্লাস হতে পারে। তো একটা উইকডেজেও ক্লাস হতে পারে। তো আমরা একটা দেখবো তোমরা কারা কারা এনরোলমেন্টের জন্য ইন্টারেস্টেড আছো, কারা কারা ক্লাস করতে চাইছো। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, প্লিজ একটা গুগল ফর্মের লিঙ্ক আমি তোমাদেরকে দিতে পারবো। গুগল ফর্মের লিঙ্ক আমি তোমাদেরকে দেবো তোমাদের এর জন্য, হ্যাঁ, অ্যাডমিশনের জন্য। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও গুগল ফর্মের লিংক দিয়ে দেবো ওখান থেকে। আরেকটা জিনিস, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, বা টেলিগ্রামে এখানে আমি ইন্টারাক্ট করতে বলবো না, আমাদের একটা স্পেশাল আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি তৈরি করে দেবো। আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো 8972054311। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে কন্ট্যাক্ট করতে পারো, ডাইরেক্ট মেসেজ করবে আমাকে, আমি সেখান থেকে দেখে নেবো। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ ফর্ম করে দেবো যে হ্যাঁ তোমরা তোমরা ক্লাস অ্যাটেন্ড করছো। গ্রুপ ফর্ম করে দেবো। আর ডেমো ক্লাসেসের কোনো আমি এখানে ব্যাপার রাখছি না। সিন্স তোমরা ক্লাসেস কেমন হতে পারে সেটা ইউটিউব ক্লাসেস যেগুলো আছে রেকর্ডেড, সেগুলো থেকে তোমরা একটা আন্দাজ পেয়ে যাচ্ছ যে আমি কেমন পড়াচ্ছি বা সেই পড়ানোটার সঙ্গে তোমরা খাপ খাওয়াতে পারছো নাকি, ভালো লাগছে নাকি। তো যদি ভালো লাগে অবভিয়াসলি তাহলেই আমি বলবো যে অ্যাটেন্ড করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে। তো এটা। আর প্রাইসিংটা জাস্ট এখানে একটা ছোট প্রাইস স্ল্যাব আমি তোমাদেরকে মেনশন করেছি। প্রাইসিংটা কি থাকবে এই ক্লাসের জন্য? মান্থলি মান্থলি বেসিসে আমি সিস্টেম রাখছি। মান্থলি রুপিস 500 অনলি। মান্থলি রুপিস 500 অনলি আমি চার্জ করছি তোমাদেরকে। কারণ আমারও কিছু, আমি পেড ব্যাচে কখনো আমি ইন্টারেস্টেড ছিলাম না, বাট আমারও কিছু মানে কি বলবো, ইনফ্রাস্ট্রাকচার এক্সপেন্সেস যেগুলো আছে সেগুলোকে বিয়ার করার জন্য দরকার হয়ে পড়ছে। ইন্টারনেট এক্সপেন্সেস বলো বা যা কিছু
আরো মেটেরিয়াল দেওয়া, রিসোর্সেস কালেক্ট করা, তো এগুলোর জন্য আমার একটু মনে হচ্ছে। আর যেহেতু পার্সোনালাইজড ব্যাচের একটা ডিমান্ড আমি লক্ষ্য করছি অনেকের মধ্যে, তো আমার মনে হয় এটা একটা বেটার অ্যাপ্রোচ হতে পারে। ঠিক আছে, তো মান্থলি 500 বেসিস আমি এখানে প্ল্যান রাখছি। আর তোমরা যখন ফার্স্ট মান্থ যখন তোমরা জয়েন করবে তখন হচ্ছে 500 এর অ্যাডভান্স তোমাদেরকে পে করতে হবে, 500 টাকার একটা অ্যাডভান্স পে করতে হবে। বাকি প্রতি মাসের শুরুতে শুরুতে তোমরা 500 500 করে তোমরা দিতে পারো, দ্যাট উইল বি এনাফ। ওকে, তো এটা একটা প্ল্যান করছি আমি। তো তোমরা যারা যারা ক্লাস নিতে ইন্টারেস্টেড তারা আমাকে কাইন্ডলি এই হোয়াটসঅ্যাপ মেসেজ, আমার নাম্বার এখানে দেওয়া আছে 8972054311, এই নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। তারপর আমি গুগল ফর্ম দিয়ে তোমাদেরকে অ্যাডমিশন নিয়ে পরে তোমাদের আমি ফিল আপ করে দেবো। ওকে, সো দ্যাটস ইট ফর দিস। এরপর আমরা সোজা ক্লাসে চলে আসছি, আর বেশি কথা নয়। তো আজকে স্টার্ট করবো কোশ্চেন নাম্বার 11 থেকে। কোশ্চেন নাম্বার 10 অব্দি আগের দিন আমরা করে নিয়েছিলাম, আর এখানে কোশ্চেন নাম্বার 8টা বাকি ছিল, এটা আজকে করবো। তো 11টা স্টার্ট করছি। বলা হচ্ছে দ্য অ্যাভারেজ এজ অফ এ গ্রুপ অফ পিপল ইজ টুয়াইস দ্য নাম্বার অফ পিপল ইন দ্য গ্রুপ। মানে যতজন পিপল আছে নাম্বার অফ পিপলস এর থেকে তাদের যে অ্যাভারেজ এজ সেটা হচ্ছে দ্বিগুণ। আচ্ছা, এ পার্সন এক্স লিভস, ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, দ্য গ্রুপ অ্যান্ড অ্যাভারেজ এজ ইজ স্টিল টুয়াইস দ্য নাম্বার অফ পিপল ইন দ্য গ্রুপ। অর্থাৎ একজন ছেড়ে যাওয়ার পরেও ব্যাপারটা সেম থাকছে। আচ্ছা, নাও অ্যানাদার পার্সন ওয়াই লিভস দ্য গ্রুপ অ্যান্ড অ্যাভারেজ ইজ স্টিল টুয়াইস দ্য নাম্বার অফ পিপল ইন দ্য গ্রুপ। দুজন ছেড়ে যাওয়ার পরেও ব্যাপারটা তাই থাকছে। If the ratio of the ages of x and y is 19:17, then find the average age of the group. গোটা গ্রুপের অ্যাভারেজ বার করতে বলেছে। If one more person z of age 16 years leaves the group. ভালো কথা। আচ্ছা, তাহলে বলেছে find the average, এটা হচ্ছে আমার কোশ্চেন, যে find the average age of the group if one more person z whose age is 16 years he left the group. ভালো কথা। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু মেইনস লেভেলের কোয়েশ্চেনের মধ্যে চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু মেইনস লেভেলের দিকে চলে আসছে, রাইট? একটু অ্যাডভান্স লেভেল এটা, বাট কোয়েশ্চেনটা ডিফিকাল্ট নয়। আমরা অ্যাভারেজে যা কনসেপ্ট শিখেছি সেগুলোকেই কাজে লাগাবো, জাস্ট একটু কনভেনশনাল মেথডস আমাদের এখানে কাজে লাগাতে হবে, একটু কনভেনশনাল দিকেও আমরা চলে যাব। বলেছি ইন গ্রুপ অফ পিপল টুয়াইস দ্য নাম্বার অফ পার্সন। ভালো কথা। তো ধরো ইনিশিয়াল, একদম ফার্স্ট একদম ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে, আমি ধরে নিচ্ছি এখানে লিখছি নাম্বার অফ পিপল, নাম্বার অফ পিপল, এখানে লিখছি নাম্বার অফ পিপল, আর এখানে লিখছি ওদের তোমার হচ্ছে অ্যাভারেজ এজ, রাইট? তো ইনিশিয়ালি আমি ধরছি নাম্বার অফ পিপল, ধরো এন ধরছি, এন। ওকে, তাহলে অ্যাভারেজ কত? অ্যাভারেজ বলেছে তোমার হবে 2n। কারণ বলেছে কি অ্যাভারেজ ইজ টুয়াইস দ্য নাম্বার অফ পিপল ইন দ্য গ্রুপ। আচ্ছা, তাহলে এখানে আরেকটা লিখছি তোমার টোটাল এজ। হ্যাঁ, টোটাল এজটাও এখানে লিখছি, টোটাল এজ। তাহলে টোটাল এজ কত হবে এখান থেকে? 2n স্কোয়ার, কারণ আমরা জানি নাম্বার অফ পিপল ইন্টু অ্যাভারেজকে মাল্টিপ্লাই করে দিলে আমরা এখান থেকে পাই টোটাল এজ। ওকে, আচ্ছা, একজন যখন বেরিয়ে, যখন এক্স এখান থেকে লিভ করছে তখন একজন বেরোচ্ছে, তাহলে n মাইনাস ওয়ান হচ্ছে আমার। আর তখন আমার অ্যাভারেজটা হচ্ছে কত? টোয়াইস, টোয়াইস অফ n মাইনাস ওয়ান, এটা থাকছে। আর তখন টোটাল এজ কত হচ্ছে? তখন টোটাল এজ থাকছে 2 × n−1 তার হোল স্কোয়ার, রাইট? আচ্ছা, আর যখন ওয়াই যখন লিভ করছে অর্থাৎ n−2 হয়ে যাচ্ছে, আরেকজন লিভ করছে, তখনও বলছে টোয়াইস থাকছে। আর তখন টোটাল এজ কত হচ্ছে? টোটাল এজ হচ্ছে আমার 2 × n−2 তার হোল স্কোয়ার, এরকম দাঁড়াচ্ছে, রাইট? রাইট, দ্যাটস ভেরি নাইস। আচ্ছা, এবার একটা জিনিস আমাকে এখানে বোঝার ব্যাপার আছে, একটা ছোট্ট জিনিস আমাকে এখান থেকে বোঝার ব্যাপার আছে। এখানে এই কেসটাতে আমার এক্স লিভ করেছিল, ভালো কথা। আর তখন আমার টোটাল এজ হলো, মানে গ্রুপের টোটাল এজ হলো এত, রাইট? আর ইনিশিয়ালি গ্রুপের টোটাল এজ ছিল আমার এত, রাইট? তো এইখান থেকে যখন এইখানে আমি আসলাম তখন কি এক্স এর যে এজ সেটা নিশ্চয়ই আমার মাইনাস হয়ে গেছে, হ্যাঁ কি না? আগে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। টোটাল এজ যেখানে আমি লিখছি এই স্ল্যাবটাতে, তো এই যে এই যে ভ্যালুটা 2 × n−1 এর হোল স্কোয়ার, এই যে টোটাল এজ, এখানে কিন্তু এক্স এর বয়সটা কিন্তু মেনশন নেই, কিন্তু ফার্স্টে 2n স্কোয়ার যে টোটাল এজ, এখানে কিন্তু আমার এক্স এর বয়সটা ধরা আছে, রাইট? তো আমি যদি এই টোটাল এজ থেকে আমি যদি এই টোটাল এজটা বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র এক্স এর এজ কত আমি সেটা পেয়ে যাওয়া উচিত, হ্যাঁ কি না? অবভিয়াসলি শুধুমাত্র এক্স এর বয়স কত সেটা আমার পেয়ে যাওয়া উচিত। ওকে, তো লেটস ডু দ্যাট। তো এক্স এর যদি টোটাল এজ আমি বলি তাহলে এটা হবে কত? 2 ইন্টু, না সরি সরি, একটু ভুল হলো এখান থেকে, একটু ভুল হচ্ছে। 2 ইন্টু নয়, এটা দিয়ে হবে না, আমাদের হবে এখান থেকে 2n স্কোয়ার। 2n স্কোয়ার যেটা ছিল আমার প্রথমের এজ টোটাল, মাইনাস টোয়াইস অফ n−1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার এক্স এর এজ, রাইট? আচ্ছা, সিমিলার ভাবে আমরা ওয়াই এর এজও বার করতে পারবো। কি করে? দেখো, এই যে ভ্যালুটা আছে 2 × n−1 তার হোল স্কোয়ার, এখানে কিন্তু কে আছে? এখানে কিন্তু তখনও ওয়াই ঢুকে আছে, কিন্তু পরে যখন এই টোটাল এজটা বেরোলো 2 × n−2 এর হোল স্কোয়ার, তখন কিন্তু ওয়াই ঢুকে নেই। অর্থাৎ
এই এই ফেজটা থেকে এই ফেজে আসতে গেলে আমার ওয়াই এর বয়সটা এখান থেকে মাইনাস হয়ে আছে, ওয়াই এর বয়সটা এখান থেকে বাদ গেছে, তাই ওয়াই এর এজটাও আমি যদি বার করতে চাই একই প্রসেস, 2 × n-1 তার হোল স্কোয়ার মাইনাস 2 × n-2 তার হোল স্কোয়ার। একটু বীজগাণিতিক আকারে চলে আসছে, মনে হচ্ছে হয়তো খুব ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারটা, বাট মোটেই না। একটু সিম্পলিফাই করব জিনিসগুলোকে। আমি এই পেজটা একটুখানি এখানে আমি ইরেজ করছি এই পোর্শনটা, যাতে করে আমি ফার্দার এগোতে পারি। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা ভিডিওতে তো রয়েছে, আবার জাস্ট ব্যাক করলেই দেখতে পাবে, কোনো অসুবিধার তো কিছু নেই, এটা রেকর্ডেড ভিডিও। অনেকে বলে যে রেকর্ডেড ক্লাসেস বা এইসব থেকে নাকি হয় না কিছু, বাট হয়তো হয় না, বাট আমি বলবো হয়। আমি নিজেই কিন্তু ইউটিউবে যত রেকর্ডেড ভিডিও আছে, আমি কখনো লাইভ ক্লাসেস অ্যাটেন্ড করতে পারতাম না। আমি আমার টাইমিংস অনুযায়ী, লাইভ ক্লাসের যে টাইমিং থাকতো তার সঙ্গে আমার টাইমিং মিলতো না। তো আমি লাইভ ক্লাসেসের যে টাইমিং, আমি লাইভ ক্লাস তো হয়ে যেত ইউটিউবে, ওদের ফ্রি ক্লাসেস যেগুলো যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমি পড়তাম, আড্ডা বলো বা অলিভ বোর্ড বলো, গাইডলি বলো, তো ওরা ক্লাসেস করাতো, রেকর্ডেড রয়ে যেত ওখানে। আমি আমার টাইম মতন বসতাম, সেই রেকর্ডেড গুলো থেকে প্র্যাকটিস করতাম, দেখতাম, ফলো আপ করতাম, বিভিন্ন মাল্টিপল সোর্সেস ফলো করতাম। ফ্রি ক্লাসেস ইউটিউব থেকে করার একটা বেনিফিট হচ্ছে এটা, যে তোমার কাছে সমস্ত মানে সমুদ্র সমান রিসোর্সেস অ্যাভেলেবেল, যেখান থেকে পারো। ওই থ্রি ইডিয়টস একটা কথা বলেছিল না আমির খান, যে আরে জ্ঞান বট রা হ্যায়, লুটলো লুটলো। তো ইউটিউবটা হচ্ছে ঠিক সেরকমই জায়গা, তুমি যদি লুটতে পারো তাহলে সত্যি এখানে অনেক জ্ঞান আছে, তুমি কিন্তু লুটে নিতে পারো। ঠিক আছে? আর তবু যাদের অসুবিধা হচ্ছে তার জন্য আমি পেড ব্যাচের কথা আমি আজকে ডিক্লেয়ার করলাম, আগের ভিডিওতেও বলেছিলাম, আজকেও আরেকবার ভালো করে জানিয়ে দিলাম। ওকে, আচ্ছা। তো এবার আমরা করি, দেখো এক্স এর যদি আমি এখান থেকে সলভ করি, এক্স এর বয়সটা এখান থেকে একটু সলভ করছি, দেখো 2n² হবে মাইনাস, এখানে যদি n-1 এর হোল স্কোয়ার করি তাহলে কি হবে জিনিসটা, একটু ভেঙে ভেঙেই করছি, n² মাইনাস 2ab অর্থাৎ 2n প্লাস 1 এরকম দাঁড়াবে। এটা সলভ করলে ফার্দার হবে 2n² মাইনাস, এটা দাঁড়াবে তোমার এখান থেকে 2n², মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে তোমার 2n, আর প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে তোমার 2। ঠিক করলাম না? সরি সরি, 2 দুগুণে 4, 4n হবে, বাইরে তো 4 আছে না, 4 মাইনাস 2n² মাইনাস মাইনাস 4 মাইনাস 2। ওকে, এটা আর এটা এখান থেকে কেটে গেলে এটা পড়ে থাকছে কত, 4n মাইনাস 2। এটা হলো কার বয়স, এটা হলো আমরা কিন্তু এই এক্স এর বয়স, রাইট? এটা হলো এক্স এর বয়স। সিমিলার ভাবে যদি ওয়াই এর বয়সটা করি, সেটা কথা 2 ইন্টু n-1 এর হোল স্কোয়ার, ডাইরেক্ট করছি n² মাইনাস 2n প্লাস 1। আচ্ছা, মাইনাস 2 ইন্টু এখান থেকে হবে তোমার n-2, n² মাইনাস 2ab অর্থাৎ 2 দুগুণে 4, 4n হবে, প্লাস 2² অর্থাৎ 4 হবে। সলভ করো, 2n² মাইনাস এটা হবে 4n প্লাস হবে এখানে 2, এখানে হবে মাইনাস 2n² মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 8n, আর প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে তোমার 8। ওকে 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 ওকে, ঠিক আছে। আবার স্কোয়ারের ভ্যালুগুলো কেটে যাচ্ছে এখান থেকে, এটা কত হবে, +8n মাইনাস 4n, তাহলে এটা দাঁড়াবে 4n, আর -8 আর +2, তাহলে এটা হবে -6, তাহলে 4n মাইনাস 6, এটা দাঁড়ালো আমার ওয়াই এর ভ্যালু, রাইট? এবার দেখো, আমাকে বলেছে এক্স আর ওয়াই এর বয়সের অনুপাত বলেছে কত, 19:70। তো সিম্পল ব্যাপার, এক্স এর বয়স যদি 4n মাইনাস 2 হয়, আর ওয়াই এর বয়স যদি এখান থেকে 4n মাইনাস 6 হয়, 4n মাইনাস 6 হয়, তাহলে এখান থেকে কত আমি পেয়ে যাচ্ছি কিনা, 19/70। 19/70 এখান থেকে সলভ করে আমরা করতে পারি, অবভিয়াসলি করতে পারি। দেখো ফার্স্ট অফ অল আমি উপরেও 2 যদি কমন নিই, তাহলে এখানে 2 1 কে 2 হবে, এটা 2 দুগুণে 4 হবে, নিচেও 2 কমন নিলে 2 দুগুণে 4, 2 3 6 হয়ে যাবে, এটা ভালো কথা। তাহলে সলভ করে 17, এদিকে 17 দুগুণে 34, 34n মাইনাস 17 1 কে 17, তাহলে এটা হবে 17, আর এদিকে তোমার হচ্ছে 19 দুগুণে 38, তাহলে এটা হবে তোমার 38n, আর মাইনাস 3 19 হবে তোমার 57। 38 34n মাইনাস করলে এটা হবে তোমার এখান থেকে 4n হয়ে যাবে, আর এখান থেকে যদি এদিকে যাই, তাহলে 57 প্লাস 57, 50 থেকে 10 গেলে তোমার 40 হবে, তাহলে n এর ভ্যালু কত আসবে, n এর ভ্যালু আসবে তোমার এখানে 10, n সমান 10 চলে আসবে। তো n সমান 10 এসে গেলেই তোমার এখানে খেলা খতম। আমাকে বলেছে তাহলে টোটাল যে ব্যাপারটা সেটা বার করতে বলেছে। তো এন ছিল কি, এন ছিল আমার ইনিশিয়াল টোটাল নাম্বার অফ পার্সন। এন কি ছিল, এন ছিল আমার হচ্ছে টোটাল পার্সন, টোটাল পিপল যারা, তারা ছিল এন। তো এন এর ভ্যালু আমি কত পেলাম, এখানে এন এর ভ্যালু আমি পেলাম হচ্ছে 10। টোটাল আমার 10 জন পিপল ছিল, ভালো কথা। তো 10 জনের থেকে প্রথমে আমার, দেখো ভালো করে বুঝবো, তো আমার 10 জন পিপল ছিল, 10 জনের থেকে প্রথমে এক্স বাদ গেল, তখন আমার 9 জন পিপল থাকলো, 9 জনের থেকে আর ওয়াই বাদ গেল, 8 জন পিপল। 8 জন পিপলের এখন অ্যাভারেজ এজ কত, অ্যাভারেজ এজ হবে তোমার 8 দুগুণে 16, এটা হচ্ছে তোমার অ্যাভারেজ এজ, রাইট? ভালো করে বুঝবো, এটা হচ্ছে আমার অ্যাভারেজ এজ। তাহলে এখান থেকে কোনো আমি ট্রিক্স শর্টকাটের দরকারই নেই, আমি সোজা চলে আসছি। 8 × 16 টোটাল এজ কত, 8 10 80, 8 8 48, 128 হচ্ছে আমার টোটাল এজ, ভালো কথা।
আবার বলেছে জেড একজন পার্সন লিভ করছে যার বয়স হচ্ছে 16 বছর। তো 16 বছর একটা পার্সন লিভ করছে মানে 16 এখানে টোটাল এজ থেকে মাইনাস হয়ে যাবে, কত পড়ে থাকবে এখানে 2 আর এখানে হচ্ছে 112 পড়ে থাকবে। তো টোটাল এজ হচ্ছে এখন গ্রুপের 112। গ্রুপে এখন পিপল কতজন আছে? 8 জন ছিল, 8 জন থেকে আরো একজন বাদ যাচ্ছে মানে 7 জনের গ্রুপ হয়ে গেল এখন এটা। 7 জন গ্রুপের টোটাল বয়স হচ্ছে 112, তাহলে অ্যাভারেজ কত? 112 বাই দিয়ে 7 যদি করি এটা হবে তোমার 70 বিয়োগ 16, তাহলে 16 হচ্ছে তোমার এখন অ্যাভারেজ এজ হয়ে যাবে গ্রুপের। আই হোপ বোঝা গেল ব্যাপারটা, খুব ডিফিকাল্ট নয় জিনিসটা। এবার তোমরা বলবে এটা তো বাবা অনেক বড় হয়ে গেল, তাহলে আমরা কি করে করব? এটা তো অনেক ডিফিকাল্ট লাগছে আমাদের, এরকম ভাবে করলে তো আমার পরীক্ষায় অনেক সময় লেগে যাবে। অবভিয়াসলি এটা তোমরা বলতেই পারো, বাট আমি আগেই বললাম এটা মেন্স লেভেল কোশ্চেন, এটা করার জন্য তোমরা এক্সামে যথেষ্ট টাইম পাবে। মেন্স লেভেলের কোশ্চেন প্রিলিমস এর মতন অত ফাস্ট ফাস্ট বিশাল হুড়োতাড়া করে করবো সেটা নেসেসারি নয়। কিন্তু হ্যাঁ, তোমরা যদি তাও যদি মনে করো যে এখান থেকে তোমরা কি করে শর্ট প্রসেস একটা বার করতে চাও, তোমরা সেটাও বার করতে পারো, তোমরা সেটাও বার করতে পারো। কিন্তু আমরা একই ভিডিওতে এত সব আলোচনা করলে জিনিসটা হচপচ হয়ে যাবে, নতুন নতুন শিখছো অনেকেই, মাথার উপর দিয়ে চলে যেতে পারে। তবু আমি চেষ্টা করছি আলোচনা করার, যদি এটা সম্ভব হয়। তো দেখি অল্টারনেটিভ মেথড এখানে কি মাথায় আসতে পারে এখন। ফার্স্ট অফ অল বলা হচ্ছিল যে টোয়াইস অফ দ্যাট, খুব ভালো কথা, তাতেও টোয়াইস থাকছে, টোয়াইস থাকছে। তো এখানে সিন্স ফ্রেমিংটা একটুখানি বেশ ইন্টারেস্টিং ফ্রেমিং আছে যে টোয়াইস টোয়াইস এর ব্যাপারটা মেনটেন করছে, হ্যাঁ। তো সেটার জন্য এখানে ডাইরেক্টলি জিনিসটাকে পুট করাটা ঠিক হবে না। একটা জিনিস করতে পারতাম আমরা, ওই যখন এক্স এর যখন ওই এন এর ফ্যাক্টর দিয়ে একটা যখন ভ্যালু পেলাম, ওয়াই এর যখন এন এর ফ্যাক্টর দিয়ে একটা ভ্যালু পেলাম, তখন ওদের মধ্যেকার ডিফারেন্সটা যদি আমরা নিতে পারতাম না, যদি ডিফারেন্সটা নিতে পারতাম না, তাহলে আমরা কি পেতাম ওদের মধ্যে এক্সাক্ট ডিফারেন্স কত হচ্ছে, কারণ এন এর ফ্যাক্টর গুলো মনে হচ্ছিল আমার কেটে যাচ্ছে। তো এন এর ফ্যাক্টর গুলো কেটে গিয়ে আমরা যদি এক্স্যাক্টলি কোনো নিউমেরিক্যাল ভ্যালু পেতাম, কোনো যদি নিউমেরিক্যাল ভ্যালু পেতাম এই ডিফারেন্সটার, হ্যাঁ, তাহলে করে আমি কি করতে পারতাম, এই যে 17 আর 19-এর রেশিওটা বলেছে না, তার অ্যাকচুয়ালি ডিফারেন্স কত? 2 ইউনিট। ওই 2 ইউনিটটাকে ওই ডিফারেন্সের সঙ্গে কম্পেয়ার করে 1 ইউনিটের ভ্যালু কত বার করতে পারতাম, দিয়ে 19 ইউনিটের ভ্যালু করে আমরা এক্স এর এজ বার করে নিতে পারতাম, 17 ইউনিটের ভ্যালু করে আমি ওয়াই এর এজ বার করে নিতে পারতাম। এক্স আর ওয়াই এর যখন আমি এজটা বেরিয়ে যেত, তখন আমার জিনিসটা ক্যালকুলেট করা একটু ইজি হয়ে যেত। তবে আমার মনে হয় নর্মাল মেথডে করলে এটা বেশি বেটার, কারণ এইসব টাইপের কোশ্চেন বেশি মাথা লাগাতে গেলে তুমি যত মাথা লাগাতে যাবে তোমার এখানে টাইমটা ততটা ওয়েস্ট হবে। বাট আদারওয়াইজ প্র্যাকটিসের সাথে সাথে ডিফারেন্ট অ্যাপ্রোচেস আর অলসো ওয়েলকাম। পরের কোশ্চেনে যাব। অ্যাভারেজ মার্কস অফ সমীর ডিক্রিজড বাই 1 when he replaced the subject in which he has scored 40 marks by the other subject which he has scored just 23 and 25 marks respectively। ভালো করে বুঝবো, ভালো করে বুঝবো। ও একটা সাবজেক্টকে দুটো সাবজেক্ট দিয়ে রিপ্লেস করছে, মানে ও টোটালের থেকে 40 মার্কস কমাচ্ছে, আর একটা 23 মার্কস পাওয়া সাবজেক্ট, একটা 25 মার্কস পাওয়া সাবজেক্ট দুটোকে অ্যাড করছে। অর্থাৎ প্লাস টোটাল কত অ্যাড করছে? টোটাল তোমার 25, 5 3 8 এবং 2 2 4 প্লাস 48 এখানে অ্যাড করছে। টোটালে -40 কম, মানে 40 কমাচ্ছে, 48 যোগ করছে। তো টোটালে আমার 8 বাড়ছে, কিন্তু সাবজেক্টও কিন্তু দুখানা সাবজেক্ট কটা বাড়ছে দেখো, প্রথমে একটা সাবজেক্ট কম ছিল, প্রথমে একটা সাবজেক্ট কমলো, তারপরে দুটো সাবজেক্ট আমার বাড়লো। তাহলে আলটিমেটলি কটা সাবজেক্ট বাড়লো? আলটিমেটলি আমার কিন্তু টোটালের থেকে একটা সাবজেক্ট এখন বেড়ে গেছে, যেটার উপর অ্যাভারেজ আমি ক্যালকুলেট করব, যতগুলো সাবজেক্ট ছিল তার থেকে একটা সাবজেক্ট বেড়ে গেছে। দেখি পরে কি বলছে। Later, he has also included 57 marks of computer science. Then the average is increased by 2. How many subjects there were initially? Very good question. এটাও একটা means level question. Later, he has included 57 marks of computer science. If the average marks increased by 2. That's very good. 2 marks হচ্ছে average বেড়ে গেল। চলো, অর্থাৎ ওর আরো একটা সাবজেক্ট অ্যাড হচ্ছে। তো প্রথমে টোটালের ওপর তো কত বেড়েছিল? টোটালের ওপর আমার 8 বেড়েছিল, এই যে এটা হচ্ছে আমার টোটাল, টোটালের ওপর চেঞ্জ কত ছিল? 8। এরপরে ও আরো কি করছে? আরো তোমার 57 অ্যাড করে দিচ্ছে টোটালের মধ্যে, টোটালে 57 অ্যাড করে যাচ্ছে, প্লাস 65 হয়ে যাচ্ছে। আর সাবজেক্ট কটা হচ্ছে? আরো একটা সাবজেক্ট ওর এখানে অ্যাড হচ্ছে, প্লাস 1 সাবজেক্ট এখানে অ্যাড হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে দুখানা সাবজেক্ট কিন্তু ওর এখন বেড়ে গেল। যা ছিল তার থেকে দুটো সাবজেক্ট বেড়ে গেল, আর টোটাল মার্কস কত বাড়লো? 65 মার্কস হচ্ছে টোটালে বেড়ে গেল, রাইট? ভালো করে বুঝবো, টোটালে 65 মার্কস বেড়ে গেল। ওকে, 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 ওকে। এবার আমাকে একটা কম্প্যারিজন করতে হবে ভালো করে। উম, দেখো, যখন আমরা এখানে 40 মার্কস কমিয়ে 48 মার্কস এখানে বাড়ালাম, অর্থাৎ যখন 8 মার্কস আমার বেড়েছিল, যখন আমার 8 মার্কস বেড়েছিল, একটা সাবজেক্টও তার সঙ্গে বেড়েছিল,
তখন অ্যাভারেজে কতটা চেঞ্জ হয়েছিল? বলেছিল অ্যাভারেজ মার্ক ডিক্রিজড বাই 1, অ্যাভারেজ মার্কস কিন্তু 1 ইউনিট কমে গেছিল, রাইট? অ্যাভারেজ মার্কস কিন্তু এখানে 1 ইউনিট কমে গেছিল। তো টোটালে আমার 8 বাড়ছে, রাইট? টোটালে আমার 8 বাড়ছে এবং একটা সাবজেক্ট বাড়ছে। তো আমি বলি কি এত জটিলতার মধ্যে যাওয়ার দরকারই নেই। এত জটিলতার মধ্যে যাওয়ার দরকার নেই। এখানে একটা সিম্পল ক্যালকুলেশন করব আমরা। সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি আমার ইনিশিয়ালি ধরে নিচ্ছি আমার নাম্বার অফ সাবজেক্ট ধরে নিচ্ছি n। n হচ্ছে সাবজেক্টস আর তার অ্যাভারেজ মার্কস আমি ধরে নিচ্ছি হচ্ছে ক্যাপিটাল এন। ধরো এরকম করে ধরে নিচ্ছি ছোট এন আর বড় এন। ওকে, আচ্ছা এখানে কি করছে বলছে এটা আমরা জানি 40 মার্কস, ও এখানে কি করছে 40 মার্কস এখানে বার করে দিচ্ছে, তার বদলে 23 মার্কসের একটা সাবজেক্ট আর 25 মার্কসের একটা সাবজেক্ট ঢোকাচ্ছে। তো টোটাল ওর মোটামুটি 48 মার্কস বাড়ছে। তো মোটের ওপর 8 মার্কস ওর কিন্তু বেড়ে গেল, টোটালে 8 মার্কস বেড়ে গেল, রাইট? টোটালে 8 মার্কস ওর বেড়ে গেল। আর সাবজেক্ট কটা হলো? সাবজেক্ট তোমার হচ্ছে একটা সাবজেক্ট কমিয়ে আরেকটা সাবজেক্ট বাড়ালো। তো এখন সাবজেক্ট হচ্ছে কটা? সাবজেক্ট হচ্ছে তোমার n+1 সাবজেক্ট আছে, রাইট? আর ওর অ্যাভারেজ হচ্ছে কত? টোটালে কত বাড়লো? টোটালে কিন্তু ওর হচ্ছে 8 মার্কস মতন ওর তোমার হচ্ছে বাড়লো, রাইট? টোটালে 8 মার্কস বাড়লো। এবারে 8 মার্কসের যে বাড়াটা, সেই বাড়াটা কতটা সাবজেক্টের উপর হলো? 8 মার্কস বাড়লো তোমার হচ্ছে টোটাল n+1 সাবজেক্টস এর উপর, রাইট? তাহলে অ্যাভারেজ ওর তোমার হচ্ছে এইটা চেঞ্জ হলো, হ্যাঁ কি না? অ্যাভারেজে চেঞ্জ কত হলো? এইটাই চেঞ্জ হলো। তো আমি যদি ধরি 8/n+1 এটাই অ্যাভারেজ চেঞ্জ। এখানে কি বলেছে? বলেছে যে ডিক্রিজড বাই 1, 1 ইউনিট ওর হচ্ছে কমলো, রাইট? ওর বলছে 1 ইউনিট কমলো। তাহলে 1 ইউনিটের ডিফারেন্স মানে কতটা? এটাই আমার 1 ইউনিটের ডিফারেন্স, হ্যাঁ কি না? এটাই আমার নরমাল 1 ইউনিটের ডিফারেন্স। তো এই ভিত্তিতে আমি বলতেই পারি 8 = n+1, তাহলে n আমার হচ্ছে 7। তাহলে ইনিশিয়ালি আমার 7টা সাবজেক্ট ছিল। এটা কি আমি ঠিক করছি? 7টা সাবজেক্ট, এটা কি ঠিক মনে হচ্ছে? কারণ তাহলে কম্পিউটার সায়েন্সের তো ইউজ করার জায়গায় পাচ্ছি না। না, 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 কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। কোথাও একটা ভুল হচ্ছে। এই কোয়েশ্চেনটাকে আমি একটু হোল্ডে রাখছি, হ্যাঁ? এটা আমি একটু হোল্ডে রাখছি, দেখছি পরে। আচ্ছা, পরেরটা করি আগে। অ্যাভারেজ ওয়েট অফ এ ক্লাস ইজ 60 কেজি অ্যান্ড দ্য অ্যাভারেজ ওয়েট অফ বয়েজ ইন দ্য ক্লাস হচ্ছে 80 কেজি। রেশিও অফ বয়েজ টু গার্লস বলেছে 5:4। ইফ দেয়ার আর 72 স্টুডেন্টস ইন দ্য ক্লাস দেন ফাইন্ড দ্য অ্যাভারেজ ওয়েট অফ গার্লস ইন দ্য ক্লাস। ওকে, ভালো কথা, এটা একটা ভালো কোয়েশ্চেন। আচ্ছা চলো, এটা আমার মতে বলে দেখো বয়েজ গার্লস দুটো কনসেপ্ট আছে আর হোল ক্লাসের একটা অ্যাভারেজ বলা আছে, শুধু বয়েজদের একটা অ্যাভারেজ বলা আছে। এটাকে আমরা অ্যালিগেশন দিয়ে সহজে করতে পারি কিনা? বয়েজ লিখলাম, গার্লস লিখলাম, চলো। আমাকে বলেছে অ্যাভারেজ এজ অফ বয়েজ, বয়েজদের অ্যাভারেজ এজ বলেছে 80 কেজি, ওকে। গার্লসদেরটা আমি জানি না, এটাকে এক্স ধরলাম। অ্যাভারেজ ওয়েট অফ দ্য ক্লাস বলেছে 60 কেজি, তাহলে মাঝখানে আমি 60 কে রাখছি, ওকে, ভালো কথা। এবার দেখো, এই যদি কি 80 60-এর থেকে বড়, তাহলে 80 - 60 করে এখানে করে দেবো 20। এবার এটা থেকে এটা বাদ গেল, তো আপনার 60 এই ক্ষেত্রে মেজর ফ্যাক্টর হবে 60 - x হবে, 60 - x/20। বয়েজ আর গার্লস আমি পেয়ে গেলাম। বয়েজ ইস টু গার্লস মানে 60 - x/20 হবে এখান থেকে। এটা ইজ ইকুয়াল টু কত হবে? বয়েজ আর গার্লস এর রেশিও বলেছে 5/4, 5:4, 5:4 করে দিলাম। 4 × 5 = 20 কাটলো। তাহলে এখানে 60 - x ইজ ইকুয়াল টু 5 × 5 = 25। এক্স ওদিকে গেলে প্লাস, আর 60 - 25, তাহলে 60 - 25 কত হয়? 60 থেকে 20 গেলে 40, 40 থেকে 5 গেলে হচ্ছে 35, 35 হয়ে গেল। তো 35 হয়ে গেল আমার গার্লস এর এজ, বেরিয়ে গেল এখান থেকে 35। আমাকে কি জিজ্ঞেস করেছে? অ্যাভারেজ ওয়েট অফ দ্য গার্লস ইন দ্য ক্লাস, 35 বেরিয়ে গেল আরামসে। অ্যালিগেশন লাগালাম, সহজেই হয়ে গেল, কোনো ঝামেলাই নেই, কোনো প্রবলেমই হলো না এখান থেকে, ঠিক আছে? তো এরকম টাইপের ফ্রেমিংও থাকতে পারে। আচ্ছা, বলছে রবি এন্ড স্নেহা গট ম্যারিড 10 years ago, ভালো কথা। অ্যান্ড অ্যাট দ্য টাইম রেশিও অফ দেয়ার এজেস ওয়াজ 5:4। রেশিও দ্য প্রেজেন্ট এজ অফ রবি এন্ড স্নেহা হচ্ছে 7:6। আফটার ম্যারেজ দে হ্যাড 7 চিলড্রেন ইনক্লুডিং আ ট্রিপলেট। ট্রিপলেট মানে হচ্ছে আমরা যেমন যমজে যেমন বলি দুটো সন্তান, ট্রিপলেট হচ্ছে তিনটে সন্তান একসঙ্গে। অ্যান্ড আ টুইন, আচ্ছা একটা ট্রিপলেট আছে এবং আরেকটা টুইন আছে, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে 3 আর 2 5 জন, তাহলে আরো দুটো নিশ্চয়ই আলাদা সন্তান থাকবে। The ratio of the present age of the triplet, twin, 6 and 7 children হচ্ছে 4:3:2:1, ভালো কথা। Largest possible value of the present total age of the family, লার্জেস্ট পসিবল ভ্যালু বলেছে। আচ্ছা, তো দেখি, চেষ্টা করি করার। রবি অ্যান্ড স্নেহা বলেছে 10 বছর আগে বিয়ে হয়েছে। at the time ratio of their ages was 5:4, 5:4 হচ্ছে যে রেশিও ছিল, খুব ভালো কথা। আচ্ছা, প্রেজেন্ট এজ বলেছে কত? প্রেজেন্ট এজ বলেছে 7:6। রবি অ্যান্ড স্নেহা প্রেজেন্ট 7:6, 10 বছর আগে। তো দেখো এখানে হিসেব মতন কত, 5 থেকে 2, এখানে 2 ইউনিট বাড়ছে, এখানেও 4 থেকে 6, এখানেও 2 ইউনিট বাড়ছে। আর অ্যাকচুয়ালিতে কত বেড়েছে? অ্যাকচুয়ালি তোমার হচ্ছে 10 বছর বেড়েছে, ভালো কথা।
তো 2 ইউনিটের ভ্যালু যদি 10 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু তোমার 5 হবে। তো রবির বর্তমান বয়স কত? 5 × 7 35 ইয়ার্স। আর স্নেহার বর্তমান বয়স কত? 5 6 30, এই যে 6, এটা বর্তমান বয়স, তাহলে 30 ইয়ার্স। ভালো কথা, এটা পেয়ে গেলাম। রবিকে আর স্নেহাকে আমি পেয়ে গেলাম এখানে, ভালো কথা। আফটার ম্যারেজ দে হ্যাড 7 চিলড্রেন ইনক্লুডিং আ ট্রিপলেট এন্ড আচ্ছা, find the largest possible value the percentage of the total family. Okay, 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 that's very nice. আচ্ছা, এবার দেখো ট্রিপলেট, দের ট্রিপলেটদের কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এজ বলেছে 4:3:1। দেখো 4:3:2 2:1। তো দেখো লাস্টের গুলোকে 6 এন্ড 7 বলেছে, তার মানে এরা সব থেকে ছোট, মানে এটা সব থেকে ছোট। তার আগে হচ্ছে এটা, তার আগে এই যমজটা, এটা হচ্ছে তোমার টুইন, আর এটা হচ্ছে তোমার ট্রিপলেট। তার আগে সবার আগে হচ্ছে এটা, বোঝাই যাচ্ছে। চলো, তো একটা জিনিস আমাকে এখানে মাল্টিপলস ধরে ধরে করতে হবে। লার্জেস্ট পসিবল ভ্যালু বলেছে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এটা কিন্তু বেসিক্যালি অ্যাভারেজে তো লাগছে না, এটা কোথাও রেশিও টাইপের কোশ্চেন হয়ে গেল। চলো ঠিক আছে, আমার একটু রিভিশনও হয়ে যাবে, রাইট? আচ্ছা, তো দেখো 10 বছর বিয়ে করে ওদের 10 বছর পেরিয়ে গেছে, রাইট? আর প্রত্যেকটা সন্তান ওদের বিয়ের পরে হয়েছে। বিয়ের পরেই সন্তান হয়েছে। তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বয়স হতে পারে একটা সন্তানের কত? 8 বছর, 9 বছর, 10 বছর। 10 বছর বিয়ে হয়, আমি 10ই ধরলাম, 10। তো আমাকে এই রেশিওটাতে একটা মাল্টিপল ধরে ধরে করতে হবে। আমি যদি একের মাল্টিপল ধরি তাহলে করে বয়স কত হচ্ছে? ট্রিপলেটদের বয়স হচ্ছে 4 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর। এটা একটা হতে পারে। চলো, 4 বছর বিয়ের, মানে বিয়ের 10 বছর পেরিয়েছে, আর সব থেকে বড় সন্তানটা হচ্ছে 4 বছর, তার মানে কি তোমার 6 বছর ওদের বিয়ে হওয়ার পর তারপরে এদের জন্ম হয়েছে। চলো, কিন্তু আমাকে ম্যাক্সিমাম লার্জেস্ট পসিবল ভ্যালু বলেছে, তাহলে ইন্টু 2 টাইমস করে যদি দেখি তাহলে এটা কত হবে? তাহলে তোমার এগুলো সব চেঞ্জ হয়ে এটা তোমার 8 বছর হবে, এটা 6 বছর, এটা 2 × 2 = 4 বছর, আর এটা হবে তোমার 2 বছর। এটা হতে পারে, রাইট, একদম এটা হতে পারে। বাট আমি যদি 3-এর মাল্টিপল প্রয়োগ করি তাহলে দেখো আটকে যাচ্ছি। 3-এর মাল্টিপল প্রয়োগ করলে ট্রিপলেটদের বয়স হচ্ছে 12 বছর, কিন্তু 10 বছর তো বিয়ে হওয়াই হয়েছে, তাহলে 12 বছর কি করে হতে পারে? তাই 3টের মাল্টিপল প্রয়োগ করবো না, যেহেতু লার্জেস্ট পসিবল ভ্যালু বলেছে, তাই 1-এর মাল্টিপলও প্রয়োগ করবো না, প্রয়োগ করবো 2-এর মাল্টিপল। তাহলে 8 6 4 2, এটা হচ্ছে ওদের বয়স হতে পারে। পসিবল ভ্যালু দ্য প্রেজেন্ট টোটাল এজ অফ দ্য ফ্যামিলি। এবার হয়ে গেল গল্প শেষ। দেখো মা বাবার টোটাল তো পেয়ে গেলাম, 35 আর 3 65, এটাতে আলাদা করে করে নিলাম, ভালো কথা। ট্রিপলেটদের জন্য কত হবে এখানে লেখো 65। ট্রিপলেটদের জন্য হচ্ছে 8 বছর করে যদি বয়স হয় তাহলে 3টে ট্রিপলেট মানে 8 × 3 = 24 বছর বয়স হবে। 6 বছর করে যদি টুইন্সদের বয়স হয় মানে 2টো টুইন্স, তাহলে 6 × 2 = 12 বছর বয়স হবে। বাকি একজনের বয়স 4 বছর আর একজনের বয়স 2 বছর, হয়ে গেল, খেলা কমপ্লিট। 65 আর 4 69, 20 89, 89 10 99 আর 2 101, 105 আর 2 107, টোটাল 107 বছর বয়স হওয়া উচিত। 4 2 6 2 8 4 12 5 17 7 1 1 2 2 4 4 6 10 107, 107 বছর হচ্ছে টোটাল পসিবল ভ্যালু হওয়া উচিত, লার্জেস্ট। এটা তোমরা নিজেরাও একটু সলভ করবে, দেখবে তোমাদের অন্য কোনো অ্যাপ্রোচে সলভ হচ্ছে নাকি। এই কোশ্চেন আসবো। অ্যাভারেজ পকেট মানি অফ 3 ফ্রেন্ডস এ বি সি ইজ ₹80 ইন এ পার্টিকুলার মান্থ। ওকে, ভালো কথা। If B spends double, C spends triple of that what A spends, মানে স্পেন্ডিং এর রেশিওটা বলে রেখেছে। স্পেন্ডিং এর রেশিও A:B:C করে দেখি। বলেছে B spends double and C spends triple of that what A spends, মানে A যা স্পেন্ডস করে তার হচ্ছে B হচ্ছে তার ডবল অর্থাৎ 2, আর C হচ্ছে তার 3 গুণ অর্থাৎ 3। A যদি 1 হয় তাহলে B দ্বিগুণ 2, C 3 গুণ 3। ওকে, আচ্ছা, ডিউরিং দ্যাট মান্থ, and if average of their unspent pocket money বলতে সেভিংসটাকেই বলছে। সেভিংস এর অ্যাভারেজ কত? সেভিংস এর অ্যাভারেজ বলেছে ₹60। তো টোটাল কত? আমি টোটাল সেভিংস এখান থেকে পাবো 60 × 3 করে দেবো, তো 60 3 180 টাকা হচ্ছে আমার টোটাল সেভিংস, হ্যাঁ কি না? উই অল ক্যান এগ্রি। আচ্ছা, এবার আমি এখান থেকে টোটাল পকেট মানিও বার করতে পারবো। টোটাল পকেট মানি কত ছিল? দেখো অ্যাভারেজ পকেট মানি বলছে 80 টাকা, তাহলে 80 3 240, টোটাল পকেট মানি হচ্ছে 240, আর টোটাল সেভিংস হচ্ছে 160, তাহলে টোটাল স্পেন্ডিং কত? মোট 240 টাকা পকেট মানি থেকে 180 টাকা টোটাল ওরা খরচা করেছে, তাহলে 60 টাকার আমার সেভিংস আছে টোটাল, এই সরি 60 টাকা স্পেন্ডিং আছে। ওকে, এবার এর স্পেন্ডিং বার করতে বলেছে। এবার স্পেন্ডিং এর তো রেশিও জানি আমি, টোটাল। তো আমি করে দিই এখান থেকে, টোটাল স্পেন্ডিং 3 2 5 1 6, 6 ইউনিট, তো 6 ইউনিটের ভ্যালু যদি 60 হয় তাহলে এর স্পেন্ডিং জিজ্ঞাসা করেছে। এর স্পেন্ডিং মানে হচ্ছে 1 ইউনিটের ভ্যালু, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 6 10 হলো 60, তাহলে এটা হয়ে গেল 10।
10 টাকা। এটা তো সহজ কোশ্চেন ছিল, রেশিও আর অ্যাভারেজের একটা বেসিক কম্বিনেশন। এটা কোনো ডিফিকাল্ট না, এটা সহজই ছিল। এবার আমরা 12 নম্বর আর 8 নম্বর এই দুটো কোশ্চেনকে আমরা ট্রাই করবো। 8 নম্বরটা আগে ট্রাই করে, আগের দিন বাকি রেখেছিলাম। Average marks of class 11 are X when average marks of 15 students reduced by 6. Average marks of 15 students reduced by 6, then average marks of class reduced by 1.875. If number of students in class 12 is 16 more than that of class 11 and total marks of class 12 is এত, then find the average marks of class 12. আচ্ছা, তো আমাকে ক্লাস 11 এর স্টুডেন্ট সংখ্যাটা বলেনি, একটা ডেটা দিয়েছে, সেখান থেকে আমাকে ক্লাস 11 এর স্টুডেন্টটা বার করতে হবে। ওটা যদি বেরিয়ে যায় তাহলে করে আমি ক্লাস 12 এরও ডেটাটা পেয়ে যাবো। ওকে, আচ্ছা বলেছে অ্যাভারেজ মার্কস অফ ক্লাস 11 হচ্ছে এক্স। ওকে, when average marks of 15 students reduced by 6, আচ্ছা 15 জনের অ্যাভারেজে আমার 6 করে কমছে, তাহলে টোটাল কত কমা উচিত? টোটাল রিডাকশন কত হওয়া উচিত? তোমার 15 ইন্টু 6, 15 জনে যদি 6 করে অ্যাভারেজে কমে তাহলে টোটাল -90, টোটাল আমার 90 মার্কস কমা উচিত। দেন অ্যাভারেজ মার্কস অফ দ্য ক্লাস ইজ রিডিউসড বাই 1.875, গোটা ক্লাসের অ্যাভারেজ হচ্ছে 1.875 করে কমছে। ওকে, ওকে, তো টোটাল রিডাকশন হচ্ছে 90, টোটাল 90 করে কমছে। এবার গোটা ক্লাসের যদি 1.875 করে অ্যাভারেজে কমে আর গোটা ক্লাসের যদি স্টুডেন্ট সংখ্যা হয় এক্স, তাহলে টোটালে কত কমছে? 1.875 ইন্টু এক্স, এটা আমার টোটালে কমা উচিত, হ্যাঁ কি না? আর এটা ইজ ইকুয়াল টু হওয়া উচিত আমার 90। আই বিলিভ ইটস ওকে। 15টা স্টুডেন্টের অ্যাভারেজে 6 মার্কস করে কমছে, টোটাল কত কমছে? টোটাল আমার 90 মার্কস কমছে, 6 15 90। আর এই ঘটনা ঘটার জন্য গোটা ক্লাসের অ্যাভারেজ 1.875 রিডিউস হচ্ছে। তো 1.875 রিডিউস হচ্ছে টোটাল কজন স্টুডেন্ট? এই যে এক্স জন স্টুডেন্ট, টোটাল স্টুডেন্টস এক্স জন, তাদের 1.875 রিডিউস হচ্ছে, মানে টোটালে 1.875 ইন্টু এক্স, এটা আমার রিডাকশন হওয়া উচিত। তো দুটোকে আমি ইকুয়াল করলে আমি পাওয়া উচিত 90। অবভিয়াসলি দুটোকে ইকুয়াল করলে আমার এখানে 90 পাওয়া উচিত। তো এবার আমি এটাকে তো সলভ করবো, এটা পয়েন্ট তুলে নিচে আমার চলে আসবে 1000। ওকে, কাটাকুটি করছি, 5 18 90, 5 3 15 3 7, 5 7 মধ্যে 2 5, 5 25। ওকে, ভালো কথা। আচ্ছা 3 6 18, 3 1 3 এবং 3 25 75 হয়ে গেল। এখান থেকে চলো 25 5 125, 25 4 140 আর 5 কাটলে 5 8 40, সিম্পল। তাহলে x ইজ ইকুয়াল টু চলে আসছে 8 6 48, 48 এখানে চলে আসলো। তা আমি এখানে ক্লাস 11 এর স্টুডেন্ট সংখ্যা পেয়ে গেলাম, x এর ভ্যালু 48 পেলাম, রাইট? এবার চলে এসছে নাম্বার অফ স্টুডেন্টস ইন ক্লাস 12 16 মোর দেন ক্লাস 11, তাহলে ক্লাস 12 এর আমার স্টুডেন্ট সংখ্যা কত? এই 48টা 11 এর সংখ্যা, তার থেকে 16 বেশি, অর্থাৎ 48 দশে 8 টানা 6 64, 64 হচ্ছে আমার ক্লাস 12 এর স্টুডেন্টস। টোটাল মার্কস বলেছে 5120, কাদের? ক্লাস 12 এর। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ ক্লাস 12, তো সিম্পল, 5120 যদি আমার টোটাল মার্কস হয়, টোটাল স্টুডেন্ট যদি 64 হয়, ভাগ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। তো এখান থেকে দেখা যাচ্ছে এটা 80 হবে। কেন? 64কে 8 দিয়ে, কারণ দেখো 64 মানে কি, এখানে একটু রিভিশনও হবে। 64 মানে কি, 8 এর স্কোয়ার হচ্ছে আমার 64, আর 8 এর কিউব করলে আমার আসে 512, হ্যাঁ কি না? রাইট? এটাই তো হয়, কারণ 480 আর 12 512 অবভিয়াসলি। তো এখানে যদি আমি এটাকে কাউন্ট করি, তো সিম্পল যদি ধরি 512 ইন্টু 10, এগুলো কিন্তু মনে মনে দেখতে পেতে হবে, এই জিনিসগুলো এগুলো মনে মনে দেখতে পেতে হবে। 512 থেকে 10টাকে আলাদা করে দিলাম। এটাকে যদি মনে মনে ধরি আমি 8 এর কিউব, এটাকে মনে মনে যদি ধরি 8 এর স্কোয়ার, তাহলে কাটাকাটি করলে একটা 8 পড়ে থাকবে, তাহলে 8 10 এখানে 80 হয়ে যাবে। সিম্পল, পেয়ে গেলাম এখান থেকে অ্যান্সার, তাহলে এটা হবে 80। 12 এর অ্যাভারেজটা বার করা কোনো ডিফিকাল্টি ছিল না, মেন ছিল হচ্ছে ক্লাস 11 এর স্টুডেন্ট সংখ্যা বার করা। 15 জন স্টুডেন্টের যদি অ্যাভারেজে 6 করে কমে, তাহলে টোটালে 90 কমলো, এতে করে মোট ক্লাসের 1.875 কমছে। তো 1.875 গোটা ক্লাসের কমছে, মানে গোটা ক্লাসের টোটাল কতটা কমছে? টোটাল স্টুডেন্টস ইন্টু 1.875, দ্যাটস ইট, দুটোকে সমান করে দিলাম, ভ্যালু পেয়ে গেলাম। এইভাবে এবার আমরা চলে আসছি ধরো এই কোশ্চেনটাতে, বা না 12 নম্বর কোশ্চেন বলেছে অ্যাভারেজ মার্কস অফ সমীর ডিক্রিজ বাই 1 when he replaced the subject in which he scored 40 marks by other two subjects. ওকে, ওকে, এটা আমরা একটু অ্যাপ্রোচটা করব, এটা ঠিকঠাক অ্যাপ্রোচ আমাদেরকে সলভ করতে হবে এই কোশ্চেনটাকে। তো আমরা এখানে আবার কন্টিনিউ করছি আমাদের প্রবলেমটাতে। আচ্ছা অ্যাভারেজ মার্কস অফ সমীর বলেছে ডিক্রিজ বাই 1, তো একটা কাজ করি, এখান থেকে আমি নাম্বার অফ সাবজেক্টস ধরে নিই। নাম্বার অফ সাবজেক্টস আমি ধরে নিচ্ছি হচ্ছে n নাম্বার অফ সাবজেক্টস ছিল, আর অ্যাভারেজ মার্কস ছিল আমি ধরে নিচ্ছি তোমার হচ্ছে x, x হচ্ছে আমার অ্যাভারেজ মার্কস ধরে নিচ্ছি।
তো বলেছে অ্যাভারেজ মার্কস ডিক্রিজড বাই 1 when he replaced the subject in which he scored 40 marks by other two subjects in which he scored 23 and 25 marks respectively। ভালো করে বুঝবো। অর্থাৎ একটা সাবজেক্টকে কমিয়ে আরো দুটো সাবজেক্ট অ্যাড করছে। তো তাহলে আমার টোটাল সাবজেক্ট কি হলো? একখানা সাবজেক্ট বাড়লো আগের থেকে। তো আগে যদি n সাবজেক্ট থেকে থাকে তাহলে এখন সাবজেক্ট হলো n+1, আর যার অ্যাভারেজ হলো কত? 1 মার্কস কমলো, x-1 হলো অ্যাভারেজ। খুব ভালো কথা, চলো। আচ্ছা, এখানে টোটাল কত ছিল? আমি যদি এখানে টোটাল মার্কস কত ছিল? টোটাল মার্কস ছিল নাম্বার অফ সাবজেক্টস ইনটু অ্যাভারেজ nx ছিল। এখানে টোটাল মার্কস কত হবে? এখানে টোটাল মার্কস হবে, দুটো গুণ করব, nx, n ইনটু x হবে। আচ্ছা, প্লাস এখানে x হবে, এদিকে প্লাস x হবে, মাইনাস এখানে n হবে, মাইনাস n হবে, প্লাসে মাইনাসে -1 হবে, -1 হবে। এটা হচ্ছে এখনকার টোটাল সাবজেক্ট। খুব ভালো কথা। এখানে কি ঘটনা ঘটলো? 40 মার্কসের সাবজেক্টটাকে বাদ দিল, অর্থাৎ 40 মার্কসের সাবজেক্ট এখান থেকে বাদ গেল। তার জায়গায় দুটো সাবজেক্ট ঢুকলো, একটাতে 23 পেয়েছে, একটাতে পেয়েছে 25। তাহলে এখানে +23 হলো, +25 হলো, অর্থাৎ কত প্লাস হলো? টোটাল প্লাস হলো 5 আর 3 8 2 2 4 +40। 40 মার্কসের সাবজেক্ট সরিয়ে দিয়ে 48 মার্কসের সাবজেক্ট ঢোকালো, তাহলে টোটালে কত হলো? টোটালে আমার হচ্ছে 8 মার্কস বাড়লো। আর এখানেই তো তোমার হচ্ছে চেঞ্জটা হলো। এখানে ইনিশিয়াল টোটাল ছিল এটা, এখনকার টোটাল হচ্ছে এটা, তাহলে এখন টোটালে কত? টোটাল এখন 8 মার্কস মতন বেড়ে থাকা উচিত এখানে। এখানে ডিফারেন্স করছি ধরো, এই nx প্লাস এক্স মাইনাস এন মাইনাস ওয়ান, এখান থেকে যদি আমি এই nx টাকে বাদ দিই, মাইনাস nx করে দিই, তাহলে সেটারই তো ডিফারেন্স হওয়া উচিত 8, অবশ্যই, কারণ এখন 8 মার্কস বেড়ে গেছে। তাহলে এই nx আর এই nx কেটে যাবে, এখানে পড়ে থাকবে প্লাস এক্স লিখছি না আলাদা করে, x মাইনাস এন, মাইনাস ওয়ানটার দিকে গেলে তোমার হচ্ছে +1 হবে, তাহলে n মাইনাস এক্স, এক্স মাইনাস এন ইজ ইকুয়াল টু 9। এটা আমি 1 নম্বর একটা ইকুয়েশন আমি লিখলাম, এখান থেকে এইটা পেলাম, রাইট? ভেরি গুড। চলো নেক্সট, এবার কি করছে? নেক্সট উনি যে ঘটনাটা ঘটাচ্ছে, আমাদের ভদ্রলোক সমীর যে ঘটনাটা ঘটাচ্ছে, সেটাতে কি হচ্ছে? কম্পিউটার সায়েন্সের মার্কসটাকে ও অ্যাড করতে চাইছে। ভালো কথা, দেখে যে কম্পিউটার সায়েন্সে কত কি পেয়েছে আর কি করছে। ও বলেছে বলেছে later he has also included 57 marks of computer science। কম্পিউটার সায়েন্সের 57 মার্কসটাকেও অ্যাড করছে। ভালো কথা। তাহলে n+1 সাবজেক্ট ছিল, তার সঙ্গে আরো একটা সাবজেক্ট অ্যাড হলো, তাহলে এখানে n+2 সাবজেক্ট এখন হয়ে গেল। খুব ভালো কথা। আর এতে অ্যাভারেজ কত হলো? অ্যাভারেজ মার্কস বলেছে ইনক্রিজড বাই 2। তাহলে x-1 আগে অ্যাভারেজ ছিল, এই এখন অ্যাভারেজ কত হয়েছে? x-1 প্লাস 2, অর্থাৎ এখান থেকে টোটাল অ্যাভারেজ দাঁড়াবে x+1 এর এখানে অ্যাভারেজ দাঁড়ালো, তাহলে এখানে অ্যাভারেজ হলো x+1। খুব ভালো কথা। তাহলে টোটাল মার্কস কত হলো? এখানে টোটাল এখন কত মার্কস হয়ে দাঁড়িয়েছে? টোটাল মার্কস হবে, এখান থেকে মাল্টিপ্লাই করবো nx, প্লাস এটা হবে এখান থেকে আমার 2x, প্লাস এখান থেকে এটা হবে আমার, এখান থেকে তোমার এটা 2 ভালো করে লিখি, z মনে হচ্ছে 2, nx প্লাস 2x, প্লাস এখান থেকে হবে তোমার n, প্লাস এখানে হবে তোমার 2। এটা হচ্ছে এখনকার টোটাল মার্কস, আর এটা ছিল আমার লাস্ট টোটাল মার্কস। এবার বলেছে এতে 57 মার্কস কম্পিউটার সায়েন্সের অ্যাড করেছে, তাহলে এখন টোটালে নিশ্চয়ই +57 মার্কস বেড়ে গিয়ে থাকবে। তো এটার থেকে আমি এটাকে মাইনাস করলে কি হবে? 57 মার্কস তো এখানে বেশি আছে, মাইনাস করে দাও। প্রথম কথা, nx আর nx এখান থেকে অটোমেটিক এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা এখানে কাটাটা ঠিক হলো না, আমি মনে মনে কাটবো। nx কেটে যাবে, খুব ভালো কথা। প্লাস 2x মাইনাস এক্স, তাহলে এখানে শুধুমাত্র প্লাস এক্স থাকবে, প্লাস এন, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস এন, তাহলে তোমার 2n হওয়া উচিত। খুব ভালো কথা। প্লাস 2, এখানেও আবার মাইনাসে মাইনাসে +1, তাহলে 2+1 মানে +3 হওয়া উচিত। এবং এটা ক্যালকুলেশন করলে কত পাবো? 57 মার্কস। কেন? কারণ 57 মার্কস কিন্তু কম্পিউটার সায়েন্সের অ্যাড করেছে বলে এইখানে টোটালে কিন্তু 57 বেড়ে গিয়ে থাকবে। তাহলে এটা ক্যালকুলেট করলে পাবো x প্লাস 2n ইজ ইকাল টু 57 মাইনাস 3, অর্থাৎ 54, এটা পেয়ে যাচ্ছি। এবার আমি এখানে আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা বলছি আমি 2 নম্বর ইকুয়েশন। তো এখানে x দিয়ে পেলাম, এখানে x দিয়ে পেলাম। একটা কাজ যদি করি, 2 নম্বর ইকুয়েশন থেকে আমি যদি 1 নম্বর ইকুয়েশনটাকে বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, তাহলে কি হবে? x আর x কিন্তু কেটে যাবে। তাহলে কি থাকবে? এখানে 2n থাকবে, মাইনাস x হবে, প্লাস x মাইনাস x কেটে গিয়ে থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস n, তাহলে এটা প্লাস n থাকলো। খুব ভালো কথা। আর এখানে 54 থাকলো, এখানে 54 থাকলো, মাইনাস দিয়ে 9 হলো। 2n প্লাস n করলে এখানে থাকছে আমার 3n, 54 থেকে 9 বাদ গেলে হচ্ছে 45। তাহলে n এর ভ্যালু কত আসবে? 45/3, 3 আর 45 কাটলে এখানে 3 15 45, এখানে 15 আসবে। n ইজ ইকুয়াল টু আসবে 15, 15 পেয়ে গেলাম। তাহলে আমাকে দিচ্ছে হাউ মেনি সাবজেক্টস ওয়্যার দেয়ার, তাহলে 15 খানা সাবজেক্ট এখানে ছিল, দ্যাটস ইট। যতটা সিম্পলি করা যায় আমার মনে হয় এটা ততটাই বেটার, কারণ এটাতে খুব একটা বেশি কমপ্লিকেট করার জায়গা নেই। এটা অন্যরকম বেশি ভাবলেই জিনিসটা বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। মেন্স লেভেল কোয়েশ্চেন্স ন্যাচারালি তুমি হাতে টাইমও পাবে, এবং কনসেপ্ট ক্লিয়ার থাকলে পরে দেখে মনে হচ্ছে এত হচপচ বিশাল কিছু, কিন্তু অ্যাকচুয়ালি
অতটাও টাইম লাগে না। আমরা এইভাবেই অ্যাপ্রোচ ফলো করে করেছি এবং আমাদেরও কিন্তু হয়ে গেছে। তো আজকের ক্লাসে আমি এটুকুই রাখছি। এটা স্মল সেশনই হলো আজকে। কারণ যেহেতু প্রিভিয়াস ক্লাসে আমরা কিছুটা ডিসকাস করে রেখেছিলাম। আর রিমেইনিং পার্টটাকে আমরা আজকে এখানে কমপ্লিট করলাম। তো আশা করছি তোমাদের কিছু ফ্রুটফুল হেল্প হলো ক্লাস থেকে কিছু শিখতে পারলে। যদি কোনো ডাউটস থাকে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জানাতে পারো। এছাড়া আমি আবারও বলে রাখছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে আবার শেয়ার করে দিচ্ছি তোমাদের মাঝখানে। আমার মিনিট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমি দিয়ে রাখছি, যে এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8972054311। এই নাম্বারে আমাকে ডাইরেক্ট তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। হুম, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। এবং যদি তোমরা পেড ক্লাস নিতে চাও তার জন্য আমাকে মেসেজ করে অবশ্যই জানাবে, আমি সেরকম মতো অবশ্যই অ্যারেঞ্জমেন্ট করব। আজকের মতন এইটুকুনি। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো।